4 তারিখ ভোটের রেজাল্ট নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই, যে জিতবে জিতবে, কিন্তু তার আগের দিন 3 তারিখে কিন্তু কেকেআরকে জিততেই হবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। কেননা এই মুহূর্তে কেকেআর দল এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বলতে পারো নকআউট স্টেজে। আর এই নকআউট স্টেজে পৌঁছে গিয়ে পরপর 2টো ম্যাচ তো জিতেছে, 3 নম্বর ম্যাচটা তো জিততে হবে। কিন্তু কথা হলো এই হায়দ্রাবাদকে কিভাবে আটকাবে। আর এই হায়দ্রাবাদ যেখানে মানে মুম্বাইয়ের মতো দল যেখানে আছে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, তাদের বিরুদ্ধে 244 রান চেস করে তুলে দিচ্ছে, তাও আবার 18 ওভার 4 বলে। যেখানে এই হেনরিক ক্লাসেন, তারপরে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এদের বিধ্বংসী ইনিংস সব দেখা যাচ্ছে। তাহলে এই সমস্ত প্লেয়ারকে আটকাতে গেলে নিশ্চয়ই কেকেআর দলকে একটা ভালো রকম ব্যাটিং স্ট্রং লাইন আপ নিয়ে নামাতে হবে, এবং তার থেকেও বড় কথা ভালো কোয়ালিটির বোলিং করতে হবে। তাহলে এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি, যেখানে কেকেআর দলের বোলিংয়ে কীভাবে পরিবর্তনটা আনা যায়, যেখানে মাথিসো পাথিরেনের মতো একটা প্লেয়ার বসে আছে, যেখানে একটা দলের বোঝা হিসাবে আমরা নিয়ে চলছি ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে, সেইটা যদি পরিবর্তন আসে এবং সেই মানুষটার জায়গায় কাকে নিয়ে আসা যায়, কিভাবে দলটার উন্নতি করা যায়, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক হবে, অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো মাথিসো পাথিরানাকে নিয়ে। মাথিসো পাথিরানাকে দলে আনতে গেলে কিন্তু যে কোনো একজন বিদেশিকে তোমায় দল থেকে বাদ দিতে হবে, এটা পরিষ্কার কথা। এবার তুমি কোন বিদেশিকে বাদ দেবে? তোমার কাছে রয়েছে 4টে বিদেশি। একজন যে ওপেন করছে, হয় ফিন অ্যালেন নয়তো টিম শেফার্ড, আমি ধরে নিলাম যে কোনো একজন এখান থেকে আছে। তারপরে সুনীল নারিন, তারপর রোবমান পাওয়েল, তারপর ক্যামেরন গ্রিন। এবার তুমি এখান থেকে কাকে বাদ দেবে? দেখো, ওপেনার যারা আছে তুমি যদি তাদের মধ্যে থেকে একজনকে বাদ দাও, তাহলে তোমাকে ওপেন করাতে হবে অঙ্করিশ রঘুবংশীর সঙ্গে আজিঙ্কে রাহানেকে, অথবা সুনীল নারিনের সঙ্গে আজিঙ্কে রাহানেকে। এবার আজিঙ্কে রাহানের এই মুহূর্তে যেভাবে ফর্ম রয়েছে, অ্যাকচুয়ালি আজিঙ্কে রাহানে কি কোনো দলে সুযোগ পাওয়ার যোগ্য? তোমাদের কি মনে হয়? একটু কমেন্টে জানিও তো। আমার তো মনে হয় আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন তো দূরের কথা, কোনো দলে সুযোগ পাওয়ারও এই মুহূর্তে যোগ্যতা নেই। এই মুহূর্তে একসময় আজিঙ্কে রাহানে ভালো খেলতো, কোনো প্লেয়ারকে নিয়ে কখনো তার যোগ্যতা নিয়ে বিচার করা আমাদের উচিত নয়, কারণ আমরা প্লেয়ার নয়। তারা অনেক বেশি হার্ডওয়ার্ক করে, তারা অনেক বেশি খেলাটাকে বোঝে। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ, তারা যেটুকু দেখে বুঝতে পারি সেটুকুতে আমরা বলতে পারি যে এই মুহূর্তে আজিঙ্কে রাহানের ফর্ম একেবারেই ভালো নয়, এবং ক্যাপ্টেন্সি তো আমি ছেড়েই দিলাম। তো আজিঙ্কে রাহানেকে দিয়ে যদি ওপেন করানো হয় সঙ্গে সুনীল নারিন অথবা অঙ্করিশ রঘুবংশী, কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু একটা দেখার বিষয়। সুনীল নারিন তখনই এফেক্টিভ হয় যখন তার মানে অপর প্রান্ত থেকে ভালো হিট আসতে থাকে, মানে সেই ক্রিস লিনের সঙ্গে যখন নামতো, ক্রিস লিনও মারছে, এদিকে সুনীল নারিনও মারছে, দুই সাইড থেকে আসে। কিন্তু আজিঙ্কে রাহানে তো মারতে পারে না। আমরা গত 2-3টে ম্যাচ ধরে তো এটাই দেখছি। সেই মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই একটু খেলেছিল, তারপর থেকে কোনো আমরা তার খেলা দেখিনি। তো হয়তো ওইভাবেই হবে। এবার তুমি সুনীল নারিনকেই দল থেকে কিভাবে বাদ দেবে? মানে গতদিন সুপার ওভারে যেভাবে কেকেআর দলকে বাঁচালো, মানে আজ থেকে 10-12 বছর আগেও যেমন বল করতো, এখনও তেমন বল করছে, হয়তো আগামী 5-7 বছরে এইভাবেই বল করবে, এইভাবেই কেকেআর দলকে বাঁচাবে। আমি তো চাই সুনীল নারিন আরও যেন 4-5 বছর কেকেআরে খেলুক। কোচিংয়ের দায়িত্ব আমি ছেড়ে দিলাম, আগে খেলুক, তারপর কোচিং করাবে, যেটা আন্দ্রে রাসেলকে দিয়ে আমরা বুঝতে পারছি। এই বছর রাসেল নেই, দলের হালটা কি? কখনোই রাসেলের সঙ্গে ক্যামেরন গ্রিনের তুলনা হয় না। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গে চলে যাচ্ছি। তো কথা হলো সুনীল নারিনকে নিশ্চয়ই তুমি বাদ দিতে পারবে না, তাহলে তোমার হাতে থাকলো একজন ওপেনার, মানে টিম শেফার্ড অথবা ফিন অ্যালেন, তাদের মধ্যে একজনকে বাদ দিতে হবে। হয় ক্যামেরন গ্রিনকে বাদ দিতে হবে, আর নয়তো রোবমান পাওয়েলকে বাদ দিতে হবে। সব থেকে চান্স বেশি রোবমান পাওয়েলকে বাদ দেওয়ার, কারণ পরপর 2টো ম্যাচে সে রান পায়নি। তবে রোবমান পাওয়েলের মধ্যে কিন্তু একটা পোটেনশিয়ালিটি আছে, যেটা হলো ফিল্ডিং। গতদিন দুর্দান্ত ফিল্ডিং করেছে, দুটো ইম্পর্টেন্ট ক্যাচ ধরেছে। সবার শেষে সুপার ওভারে যে ক্যাচটা রিঙ্কু সিংয়ের সঙ্গে পার্টনারশিপে ধরলো, সেই ক্যাচটাও একটা ইম্পর্টেন্ট, এবং প্রথমেই যে ক্যাচটা ধরে নিয়েছিল মানে ভৈভব অরার বলে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যাচ ছিল। তাই রোবমান পাওয়েলের ফিল্ডিং নিয়ে কোনো কথা হবে না, দারুণ ফিল্ডিং করে। এবার অনেক সময় তোমরা বলবে বা অনেক কেউ বলবে যে শুধু ফিল্ডিংয়ের জন্য আমি একটা প্লেয়ারকে রেখে দেবো। হ্যাঁ, এটা হয়তো একটু বোকা বোকা বিষয়, যেহেতু শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্য কোনো একটা প্লেয়ারকে রেখে দেয়া, কিন্তু কথা হলো এই প্লেয়ারটার মধ্যে কিন্তু লিডারশিপ দেওয়ার একটা ক্ষমতা আছে। রোবমান পাওয়েল একসময় ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের দায়িত্বটাও সামলেছে, এটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কাজেই রোবমান পাওয়েলকে হয়তো বাদ দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কিন্তু হয়তো বাদটা রোবমান পাওয়েলকেই যেতে হতে পারে। এবার তোমার হাতে আছে ক্যামেরন গ্রিন, যে 25 কোটির প্লেয়ার।
আর আমরা সব সময় প্লেয়ারের দাম দিয়ে তার গুণগত মান বিচার করে ফেলি, যে কারণে আমরা কেউই ভাবছি না বা বেশিরভাগ মানুষ এটাই ভাবতে পারছি না যে ক্যামেরন গ্রিনকে আমরা বাদ দেবো বা দিতে চলেছি। কিন্তু ক্যামেরন গ্রিন যদি বাদ যায় হয়তো দলটার ওপর খুব একটা এফেক্ট আসবে না, কারণ ওই জায়গায় তুমি তেজস্বী ধাইয়ার মতো একটা প্লেয়ারকে খেলাতে পারবে। আর ওপেনে সার্থক রঞ্জনের মতো একটা প্লেয়ার আছে, সে কিন্তু আজিঙ্ক্য রাহানের থেকে ভালো খেলবে। ডোমেস্টিক প্লেয়ারদেরও একটু ভরসা করতে হবে। রোহমান পাওয়েল যদি মিডিল ওভারে থাকে সেও হার্ড হিট নিতে পারবে, এবং শেষের দিকে তেজস্বী ধাইয়ার মতো প্লেয়ার আছে, রমনদীপ সিং আছে, রিঙ্কু সিং যথেষ্ট ভালো ফর্মে চলে এসেছে, অনুকূল রয় আছে। এইভাবে কিন্তু তুমি দলটাকে নিয়ে যেতে পারবে। কার্তিক তিয়াগিও টুকটাক ব্যাট করতে পারে। তো যদি মাথিসো পাথিরান্নার জায়গায় আমার মতে ক্যামেরন গ্রিনকে বাদ দেওয়া হয় সেটা হয়তো বেটার হবে, কিন্তু হয়তো এটা হবে না। ক্যামেরন গ্রিন যেহেতু বলও করে ব্যাটও করে, তো সেক্ষেত্রে হয়তো বাদ দেওয়ার সব থেকে চান্স বেশি রোহমান পাওয়েলের। তারপর একটু চান্স যেটা মানে কম, মানে বেশির দিক থেকে দেখতে গেলে একটু যেটা কম, সেটা হলো যে কোনো একজন ওপেনারকে। তবে ওপেনারকে সরিয়ে দেওয়াটাও একটু বোকামো হয়ে যাবে, কেননা একজন বিদেশি ওপেনার না থাকলে কিন্তু রানের গতিটা বাড়বে না। যে কেকেআর দল যে ভালো করে রানটা শুরুতে করবে পাওয়ার প্লেতে, সেই পাওয়ার প্লেটাকে ব্যবহার করতে পারবে না। কাজেই হয়তো স্যাক্রিফাইস করতে হবে রোহমান পাওয়েলকে, যেটা আমি পার্সোনালি কখনোই চাই না। কারণ গতদিন যখন কেকেআর দল এই কম রানের পুঁজি নিয়ে মাঠে নেমেছিল, তখন যখন একটা গোল টেবিল হয় খেলার শুরুতে বা কোনো একটা ইনিংসের শুরুতে, তখন কিন্তু রোহমান পাওয়েলকে দেখা গেছে লিড দিতে। সে মানে একটা জোশ নিয়ে বলছে যে এই রানটা আমরা আটকাতে পারি, প্রতিটা প্লেয়ারকে আমাদের তার 100%-এর ওপর দিতে হবে, যতটা তার ক্ষমতা তার থেকে বেশি বেশি দিতে হবে, ফিল্ডিংয়ে কোনো কিছু মিস করা যাবে না, ফিল্ডিংটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আমরা এই 155-56 রানকে মানে ডিফেন্ড করতে পারবো। কিন্তু সেটাই হয়েছে। প্রথম থেকে সে ফিল্ডিংয়ের পোটেন্সিয়ালিটি দেখিয়েছে, প্রথম থেকে সে ফিল্ডিংয়ে তার দক্ষতা দেখিয়েছে। এইরকম একটা লিডারের দরকার, যেটা আজিঙ্ক্য রাহানের মধ্যে নেই। এই সবসময় চোখ এইরকম করে বসে আছে, দাঁড়িয়ে আছে, এইভাবে কখনো লিডারশিপ হয় না। তবে একটা জিনিস আজিঙ্ক্য রাহানেকে তারিফ করতে হবে, একটা জিনিস বাহবা দিতে হবে, যেটা হলো গতদিন আজিঙ্ক্য রাহানে বোলিংটাকে খুব সুন্দরভাবে রোটেট করিয়েছে, এটা মানতে হবে। যার যেটা সঠিক, মানে আমরা ভুলটাকে দেখছি, যেটা ঠিক সেটাও কেউ তো আমাকে দেখতে হবে। বোলিং ডিপার্টমেন্টটাকে খুব সুন্দরভাবে সে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে। কারণ প্রথমেই ওই অনুকূল রয়কে বল দেয়া, এবং তার থেকেও বড় কথা বৈভব অরোরাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। আর বৈভব অরোরা আগের দিন খুব সুন্দর বল করেছে। আমি বৈভব অরোরাকে নিয়ে বেশ ক্রিটিসাইজ করি, আমি তাকে একদম সহ্যই করতে পারি না তার বোলিং দেখে। কিন্তু গতদিন যে বলটা করেছে, বৈভব অরোরা না থাকলে কিন্তু এই ম্যাচটাও জেতা কঠিন হয়ে যেত কেকেআরের জন্য, এটাও মানতে হবে। বৈভব অরোরাও খুবই ভালো বল করেছে। হ্যাঁ, শেষের দিকে কার্তিক থেকে কিছুটা ভুলচুক করে ফেলেছে, সেও মানুষ, খেলার মধ্যে ভুল হয়, একটা দুটো ভুল আমরা মানে মেনে নিতে পারি। তো শেষ পর্যন্ত কেকেআর যেহেতু জিতে গেছে, সেই কারণে এই ভুলগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, এটাই স্বাভাবিক। যখন আমরা সাকসেস পেয়ে যাই তখন আমাদের পেছনে আমরা কি ভুল করেছি সেটাকে আমরা কেউ লক্ষ্য রাখি না, আমরা কেউ খেয়াল রাখি না, সেইটাই এইখানে হচ্ছে। কাজেই কার্তিক তিয়াগী যে ভুলগুলো করেছে সেটা ঠিক আছে, চলো আমি জানি আমরা, কিন্তু মেনে নিচ্ছি, যেহেতু অন্যান্য দিন মোটামুটি ভালো বল করে, ওই দিন ভুল করে ফেলেছে, বাদ দাও। তো যদি কেকেআরের প্লেইং ইলেভেনটা এইরকম হয়, তাহলে হয়তো আমার মতে ভালো হয় হায়দ্রাবাদের এগেনস্টে। কেননা মাথিসো পাথিরান্নাকে তুমি যদি এই হায়দ্রাবাদের এগেনস্টে না নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার পক্ষে ম্যাচ জেতা খুব টাফ। এবং তুমি যদি প্রথম থেকে একটু বেশি রান না করতে পারো, তাহলেও কিন্তু টাফ আছে। কারণ হায়দ্রাবাদে এমন কিছু প্লেয়ার আছে যারা একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারে, যেটা আমরা বিগত বহু বছর ধরে প্রমাণ পাচ্ছি। অভিষেক শর্মা, ঈশান কিষান গতদিন রান পায়নি ঠিক আছে, কিন্তু ঈশান কিষানের মধ্যে সেই ক্ষমতাটা আছে। ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, ওরে মানে নীতিশ কুমার রেড্ডি, কার নাম ছাড়বো কার নাম বলবো। বোলিংটা একটু দুর্বল মানে খাতায় কলমে, কিন্তু যে বোলারগুলো এই মুহূর্তে বল করছে বেশ কিছু ভালো বোলিং দেখতে পাচ্ছি। এই ঈশান মালিঙ্গা বলো, কি প্রফুল বলো, কি সাকিব খান, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি কোনো একটা প্লেয়ার কোনো একটা ম্যাচে ভালোভাবে পারফরমেন্স করে দিচ্ছে তার, যে কারণে কিন্তু মানে হায়দ্রাবাদ পরপর 5টা ম্যাচ হারেনি। তো সেটাও দেখতে হবে। আর কেকেআর দল পরপর 2টো ম্যাচ জিতেছে, তাদের কনফিডেন্স এই মুহূর্তে একটু এসেছে, কেকেআর সমর্থকরা এই মুহূর্তে আনন্দে আছে। কিন্তু ওই যে 3 তারিখে রেজাল্টটা চাই কেকেআর এর ফরে, মানে কেকেআর এর পক্ষে। আর 4 তারিখের রেজাল্ট নিয়ে আশা করি কেকেআর ফ্যানেদের খুব একটা বেশি মাথা ব্যথা এই মুহূর্তে নেই, সেটা 3 তারিখের পরেই বোঝা যাবে। তো যাই হোক, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।